আমরা একটু তাহলে আমি একটু রেডিও নিয়ে কথা বলতে চাই তোমার সঙ্গে। এটা একটা আমার কথা বলতে বলতে সবার সঙ্গে মনে হচ্ছে, বাবার সঙ্গে কথা বলতে আমার মনে হলো আমি একটু প্রিমাইসটা দিই, তা তোমার সেট আপ করতে হয়তো সুবিধা হবে। যে তুমি তো দক্ষিণ কলকাতা বড় হয়েছে, তুমি বোধহয় রেডিওটা দেখেছো ছোটবেলা থেকে। আমার বাবা যেহেতু গ্রামে মানুষ, সে তো রেডিওটা অনেক পরে কেউ একটা শুনছে, কিন্তু বাবা একটা খুব ইন্টারেস্টিং বাবার অভিজ্ঞতা বললেন যে 1942 সালে বাবা পড়াশোনা করছেন, তো পাশের বাড়ির বাবার অভয় কাকা আর কি, সে বললো ওরে সর্বনাশ হয়ে গেল, গান্ধীজিকে কেউ গুলি করেছে। মানে এই ব্যাপারটা বাবা গ্রামে বসে রেডিওতে খবর পাচ্ছে। তোমরা গ্রাম রেডিও দেখছো, রেডিও তোমাদের আমাদের দৈনন্দিন জীবনে সেই সময়, টেলিভিশন অনেক পরে, অনেক পরে। আমি এই কথাটা কেন বলছি বলি, এই তুমি বাইরে যাচ্ছ, বাইরে গিয়ে যাই করছো, স্পোর্টস দেখতে যাচ্ছ, গান শুনতে যাচ্ছ, খেতে যাচ্ছ, বা যাই হচ্ছে, এগুলো কি ইন আ ওয়ে ইটস আ আউটডোর এন্টারটেনমেন্ট। অ্যাবসলিউটলি। রেডিও ইন আ ওয়ে ইজ দ্য ফার্স্ট ইনডোর। রেডিও আমাদের ছোটবেলা থেকে আমাদের একটা রেক্রিয়েশন ছিল, রেডিওতে গান শোনা, বিশেষ করে গান শোনা, তারপরে খবর শোনা। খবরটা আমরা অত শুনতাম না, আমরা মোর ইন্টারেস্টেড ইন মিউজিক। খেলা শোনা, সেগুলো আমাদের খুব, রেডিও আমাদের একটা পার্ট অফ লাইফ ছিল। কিন্তু যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম, আমার কর্তা একটা রেডিও কিনে নিয়ে এলো, মার্ফি রেডিও। আচ্ছা, সে তুমুল বাড়িতে লাগলো, ওটা কেন নিয়ে এসছে, সবার পড়ার ডিস্টারবেন্স হবে, ওই রকম জিনিস কেন বাড়িতে রাখা যাবে না, এনে খুব রাগারাগি হলো। হ্যাঁ, মার্ফির বিজ্ঞাপনটা আমার মনে পড়লো, একটা বাচ্চার দাঁড়িয়ে বাচ্চা, আছে। হ্যাঁ হ্যাঁ। ইনফ্যাক্ট বালিগঞ্জ প্লেস থেকে বেরিয়ে আমরা যখন ওই গড়িয়াহাটের এর দিকে যেতাম, ট্রামের লাইনের দিকে, একডালিয়ার একডিয়ারের ওদিকটাতে একটা দোকান ছিল, যার মাথার উপর মার্ফি রেডিওর অনেক দিন ধরে বিজ্ঞাপনটা ছিল বাচ্চাটার, পরে জলযোগের হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই রেডিও তোমরা কি কি শুনছো? আমার উৎসাহটা হচ্ছে যে তোমরা কার কার গান শুনছো তখন, কে কে তখন, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন যে জলসা হতো, আমরা বই পড়ি, আমি একটা দুটো পাড়ার অনুষ্ঠান দেখেছি যে হ্যাঁ, জলসা। জলসায় আমি গেছি। পুজোর পরে একটা বাঁধা ছিল জলসা, পাড়ায় পাড়ায় হওয়া, তো এরকম জলসা দেখতে তখন আমি গেছি। কার কার গান শুনেছো দেখে? প্রায় তখনকার দিনে সবারই গান শুনেছি, ধনঞ্জয় ভট্টাচার্য থেকে শুরু করো, তারপরে হেমন্ত মুখোপাধ্যায় আছেনই, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সবার গান শুনেছি। খুবই ক্রেজ ছিল তখন, ব্যাপারটার মধ্যে একটা। হ্যাঁ, জলসাটা তো ভীষণ ক্রেজ ছিল। ইনফ্যাক্ট যেগুলো ক্লাসিক্যাল কনফারেন্স যেগুলো হতো, সেগুলো রেস্ট্রিক্টেড ছিল, সবাই অত ইন্টারেস্টেডও ছিল না। যদি আমি যেতাম মিউজিক কনফারেন্স শুনতেও, আমি গেছি রেগুলারলি, বেড়েগোলা মানি থেকে সবার গান আমার শোনা, সবার প্রোগ্রাম দেখেছি। কিন্তু ওইটা অতটা ক্রেজ ছিল না। কিন্তু ফর দ্য জেনারেল রেডিওটা একটা বিরাট জিনিস ছিল, যার বাড়িতে রেডিও নেই সেটা একটা কিন্তু এই সবটাই আমার সাউথ ক্যালকাটার এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি, সেই জন্য আমি যখন ওখানে গেলাম, আমি দেখলাম যে আমি কোথায়, হ্যাঁ, তোমার উল্টো হয়ে গেল কেসটা। ভীষণ ভাবে উল্টো হয়ে গেল। এটার আরেকটা যেটা আমি আমার ইন্টারেস্টটা, এটা একটা খুব ইন্টারেস্টিং স্টাডি আছে, বা আরো আলোচনা করলে বোঝা যায় যে রেডিও, সে অর্থে তুমি এই টার্মটা ইউজ করলে একটা জেনারেলাইজেশন হলো আর কি, কালচারটা যেন কোথাও একটা ওই বারে গোলামালি একটা রেস্ট্রিক্টেড গল্পটা ছিল, এইবার এটা লোকের কাছে পৌঁছলো, সেটার একটা নিশ্চয়ই আছে। তোমরা কার কার রবীন্দ্রনাথের গান শুনছো তখন? মোস্টলি কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সুবিনয় রায়, এদের গানই তখন, শান্তিদেব ঘোষ ছিলেন, এদের গানটাই মোস্টলি শুনতাম। নজরুল গীতি ইত্যাদি সবই চলছে আর কি। বাংলা আধুনিক গান বা এগুলো কি ও আসছে? ইয়েস, খুব আসছে। আচ্ছা, আমি তারপরে চলে আসছি টাক করে বইয়ের দিকে, যেটা তুমি বললে গল্পের বই পড়াটা, এটাও একটা এরকম একটা ভাগ মতো ছিল। আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখলো কারোর সেই হ্যাবিটটা নেই। তুমি ধরো দক্ষিণ কলকাতায় যে বই পড়ছো, কিন্তু আমার ভীষণ নেশা ছিল বই পড়ার।
আমাদের বাড়িটা এমন ছিল যে হেন জিনিস নেই যা নিয়ে চর্চা হতো না বাড়িতে। এরা তখন খুবই ছোট, কিন্তু ভীষণ একটা লিবারেল অ্যাটমসফিয়ার ছিল আমাদের বাড়িতে। কি ধরনের বই পড়ছো তখন তোমরা বাড়িতে? বাড়িতে তো বাংলা উপন্যাস তো সবই পড়তাম। আমার মা ভীষণ বই পড়তেন, ভীষণ বইয়ের নেশা ছিল। মা মানে শেষ বয়স পর্যন্ত এখানে যখন এসে, মা লাস্টলি এখানে যখন থাকতো, জানলার পাশে বসে বই পড়তো, বাচ্চারা খেলতো, বাচ্চারা নাম দিলে বকুয়াম দিদা। সারাদিন মা বই পড়তো। সেই জন্য আমাদের সবারই বই পড়ারটা খুব নেশা ছিল, খুব নেশা ছিল। আর ধরো বাংলা উপন্যাস তো পড়তামই, তাছাড়া যেহেতু আমি কনভেন্টে পড়াশোনা করেছি, সেই জন্য আমার ইংলিশ বই পড়ার দিকেও নেশা ছিল। হ্যাঁ, তাই ধরো রাশিয়ান রাইটার্স বলো, ইংলিশ রাইটার্স বলো, সবই আমি খুব পড়তাম। এটা সোর্সটা কি, মানে তোমার এনে দিত কে? এনে দিত মোস্টলি তো কিনে নিতাম, হুম হুম। আর কিছু পরে আমার হাজবেন্ড এনে দিয়েছে। আমার হাজবেন্ডে কিন্তু এইগুলো সবই এক্সেপশনাল ছিল। ও কিন্তু খুব বই কিনতো আমাকে, ডস্টয়েভস্কির বই বলো কি গোগলের বই বলো, এইসব কিন্তু ও আমাকে এনে দিয়েছে। সেগুলো সব সব কালেকশনও ছিল আমাদের। আহ, তারপর পুজোর সংখ্যা ছিল তখন, পুজোর সংখ্যাগুলোতে তো অনেক আমরা পড়তে পেতাম। পুজোর সংখ্যা কার বেরোতো তখন? আনন্দবাজার তো আনন্দবাজারের দেশ তো বরাবরই বিরক্ত। তাই কি, মানে হ্যাঁ, আনন্দবাজার দেশ আর কবে এই ছিল? শিশু সাথী ছিল, বাচ্চাদের ছিল শিশু সাথী। তখন আনন্দমেলা তো পপুলার হয়নি। আনন্দবাজার অনেক পরে। হ্যাঁ, অনেক পরে। শিশু আনন্দবাজার সাথী অনেক আর পরে। কিশোর ভারতী, এই দুটো ছিল বাচ্চাদের বই। শিশুর সাথে বেরোচ্ছে তোমার, বেরোচ্ছে আর বোধহয় দেব সাহিত্য কুঠির প্রতিবারই নতুন একটা কিছু নাম দিয়ে, মানে ওটা কিন্তু একটা কালেকশন অফ স্টোরিজ একটা কিছু বার হ্যাঁ, করতো, দেবালয় হ্যান ত্যান নানান নাম দিয়ে এরকম একটা সিরিজ বেরোতো। মৌচাক। বলছি। আর তোমরা কি সন্দেশের গ্রাহক ছিলে, বা সন্দেশ আসতো বাড়িতে এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি না, আমার ছেলেরা গ্রাহক ছিল। সেটা তো পরে, আমি তোমার সময় জিজ্ঞেস না, করছি। আমার সময় সন্দেশের গ্রাহক ছিলাম না। আচ্ছা আচ্ছা আমি দেশটাই বরাবর রাখতাম। আচ্ছা। তো তুমি যে বয়স থেকে দেশ পড়ছো, সে বয়স থেকে বাড়িতে কোনো অসুবিধা নেই। আসলে তখন কিশোর সাহিত্যের কিছু নেইও আর কি। কিশোর সাহিত্যে কিশোর ভারতী ছাড়া কিছু নেই, ও দেশ ছাড়া তোমার কাছে কিছু অপশনও নেই। Correct. কোনো অথার তখন তোমার খুব প্রিয় এবং তারপর দেখা হয়েছে তার সঙ্গে? না, কোনো অথারকে আমি কখনো মিট করিনি। আচ্ছা। তো অথার, প্রিয় অথার তো ছিলই, খুব ভালো লাগতো তারাশঙ্কর পড়তে। আর ইংলিশে আমার ভীষণ প্রিয় ছিল চার্লস ডিকেন্স। সবারই হয়তো চার্লস ডিকেন্স প্রিয় ছিল, মানে এত এই যে আমাদের শরৎচন্দ্রের মতো সহজ সরল লেখা, শরৎচন্দ্রও খুব প্রিয় ছিল। আর একটা বোধহয় চার্লস ডিকেন্সের, আমার মনে হয় ওই অল্প কথার মধ্যে ছবিটা মনের মধ্যে এঁকে হ্যাঁ, ফেলাটা, ভিজুয়াল যে গল্পটা তৈরি করে ফেলাটা, ওটা বোধহয় একটা, খুব টাচিং। হ্যাঁ খুব সহজে, মানে একটা দু তিনটে লাইনের মধ্যে গল্পটাকে খুব সহজে বুঝিয়ে দেওয়া, ওটা একটা। তারপর রাশিয়ান রাইটার্সদের লেখাও খুব ভালো লাগতো আমার। টলস্টয়ের লেখা খুব ভালো লাগতো। আহ, এর ওই যে অ্যান্ড কোয়াট ফ্লোজ দ্য ডন সিরিজ যেটা লিখেছিল ডস্টয়েভস্কি। এ নয়, টলস্টয় নয়, না, না, না না না, ডস্টয়েভস্কি Dostoevsky মোস্ট নয়। লাইকলি। হুম। না, এটা আমি পড়িনি, হতে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর মনে পড়ছে এটা না, এ নয়। টলস্টয় নয়, ডেফিনেটলি নট। আমিও মনে করতে পারছি না নামটা। নামটা মানে বইয়ের নামটা আমি অবভিয়াসলি রিকল, এটা পড়িনি। অ্যান্ড কোয়াট ফ্লোজ দ্য ডন পড়নি না। তুমি? আচ্ছা, তুমি মানে তোমার মানে ওরকম ভেঙে যাওয়ার কিছু নেই, যে অথবা অশিক্ষিত বলার আমার কিছু নেই। একই। এটা হয় না যে মনের মধ্যেই বাবা এই বইটা পড়েন, বার করে দাও। আচ্ছা, এবার আমাকে বলো, এটা খুব ইন্টারেস্টিং কলকাতার দিক থেকে। বোধহয় 1975 বা 76 সালে প্রথম বুক ফেয়ার শুরু হয়। তুমি তোমার কোনো স্মৃতি বুক ফেয়ারে, আর্লি বুক ফেয়ার তুমি গেছিলে? হ্যাঁ, বুক ফেয়ারে তো আমি অনেক গেছি। যখন বুক ফেয়ারটা আমাদের ব্রিগেড থেকে চলে গেল হুম। সল্টলেকে, তারপর থেকে আমার যাওয়া বন্ধ হয়ে গেল। না, তুমি প্রথম কবে গেছিলে তোমার মনে আছে, ময়দানের দিকে? ঠিক ইয়ারটা আমার মনে নেই, হুম। তবে একদম প্রথম থেকেই আমি বুক ফেয়ার রেগুলারলি যেতাম। আর যখন সার্ভিসে ঢুকলাম তারপরে তো বাচ্চাদের নিয়ে যেতাম। হ্যাঁ, ওটা তো একদম ওটা তো মাস্ট হয়ে গেল। একদম। ইনফ্যাক্ট তুমি যখন সার্ভিসে ঢুকছো 75-76, তাই তো? হুম ইনফ্যাক্ট সেই বছরই বুক ফেয়ার শুরু হচ্ছে। হুম 75, 76 কি 77 এরকম কিছু একটা হবে। সে বছরই ইনফ্যাক্ট কতগুলো প্যান্ডেল বেঁধে টেবিলের ওপর বইগুলো রাখা ছিল।
দ্যাটস আ ফার্স্ট বুক ফেয়ার আই অলসো ওয়েন্ট, আমার মনে আছে আর কি, এই জন্য খুব ক্যাটাগরিক্যালি। এই জন্য আরো মনে আছে, কারণ বইগুলো যেখানে রাখা ছিল আমার মাথা পৌঁছতো না, আমি মানে এর মধ্যে ধরে ধরে বাবার চেষ্টা করছি এই বইগুলো আমার যদি কেউ দেয়, এরকম টাইপের। তখন বুক ফেয়ারে বোধ হয় এইসব এই অথারদের আসার গল্পটা অতটা না অত চালু হয়নি। এখন যেমন অথাররা বাইরে হ্যাঁ, বসে থাকেন হ্যাঁ। সই করার জন্য, হ্যাঁ, বইয়ের বের বানানোর জন্য। বেড়াতে যাওয়ার কি ছিল? ফ্যামিলি বেড়াতে যাওয়া আউটিং ছিল তোমার? হ্যাঁ ছিল। সেটা ধরো খুব যে হুট করে বেরিয়ে গেলাম সেরকম ছিল। ওই এলটিসি নিয়ে হাসবেন্ড যখন যেত। আমি তো ছোটবেলায় বেড়ানোর কথা বলছি, মেশোর কথা পরে একদম আসছে। ছোটবেলায় না, একদম না। কিন্তু তোমার বাবা তো চা বাগানে কাজ করতেন, সেখানে যাওয়া হতো? বাগানে কাজ করতো না, তাহলে বাবা চায়ের বিজনেস করতো। ও তাহলে হি ওয়াজ আ হোলসেলার। তো এই কলকাতায় থাকতেন না, বাইরে থাকতেন, সেখানে চিটাগাং যেতেন না? থাকতেন বাবা। চিটাগং, তো ওখানে যেতেন না? হ্যাঁ, ওটা বছরে একবার আমরা যেতাম, একবার বাবা আসতো। ও, তুমি থিয়েটার দেখছিলে ও তো ছোট বালিগঞ্জ হ্যাঁ, প্লেস থেকে গিয়ে? একদম কার কার থিয়েটার দেখেছো? রেগুলার। তো আমি স্টার আর রংমহল, বিশ্বরূপা, এগুলো তো আমাদের রেগুলার ছিল একদম। কার কার নাটক দেখেছো? আমি শিশির মাধুরীও দেখেছি, জাস্ট ওয়ান্স। শাহজাহান নাটক, সেই বিখ্যাত নাটক। তুমি তো কলকাতার হাতে গোনা লোকের মধ্যে পড়ে যাবে দেখতে পাচ্ছি আমি। শিশির ভাদি দেখা লোক বা চন্দ্র দেখা লোক খুব মানে নেই আর কি। শিশির ভাদুরী আর কি মুস্তাফা ছিলেন, কি নাম, খুব বিখ্যাত, তার নামটা পুরো নামটা মনে করতে পারছি না। সৈয়দ মুস্তফা আলী। না না না, না না, নাটকের কেউ একজন ছিলেন। তার একটা বিখ্যাত মজার ইনসিডেন্ট হচ্ছে যে আহ, তাকে যখন মানে নাটকের চরিত্রে ছিল হচ্ছে যে মায়ের কাছ থেকে সন্তানকে টেনে টেনে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। মুমতাজ আহমেদ। মমতাজ আহমেদও না, কিছু একটা, আমি না নামটা মনে করতে পারছি না। ইনসিডেন্টটা পড়েছিলাম মনে হয়, সেটা যখন নিয়ে যাচ্ছে তখন ও খুব কাঁদছে, চরিত্রটা খুব কাঁদছে। তা এই তখনও হুটিং হতো, তো তখন এই দর্শক থেকে সবাই ও করে তারা খুব কান্নাকাটি করেছে। তখন দুদিন হয়েছে, 3 নম্বর দিন যখন এরকম হয়েছে, তখন এই অর্ধেন্দু মুস্তাফি কি, না অর্ধেন্দু মুস্তাফি তো নয়, কি বলছি আমি, কি কার নাম মনে রাখছি, অর্ধেন্দু মুস্তাফি হতে পারে। হতে পারে না কিছু একটা, মানে আমি জাস্ট আমি পুরোনো আমলে গিরিশ ঘোষের আমলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কিন্তু এটা কার, এটা যাই হোক, সে ওটা মজা না। বেরিয়ে যেতে বলছে, মাকে দিয়ে তাকিয়ে যেতে যেতে বলছে যে মা, তোমাকে বলেছিলাম তোমার দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে, ওই দেখো শিয়াল কুকুরও কাঁদছে, বলে বেরিয়ে চলে গেল। থিয়েটার দেখাটা তো একটা ওয়াজ ওয়ান অফ দ্য, কি বলবো ভাই, প্রেস্টিজিয়াস থিং। মানে থিয়েটার দেখতে যাওয়া, বাড়িতে মহিলারা বিশেষ করে দল বেঁধে থিয়েটার দেখতে যাওয়াটা, ইট ওয়াজ আ মাস্ট। যখনই কোনো নতুন নাটক আসতো আমরা। আর আমার বাবা যখন কলকাতায় আসতেন, বাবার এটা খুব ছিল, থিয়েটার দেখতে নিয়ে যেত, সিনেমা দেখতে নিয়ে যেত, খাওয়াতে নিয়ে যেত, এগুলো খুব বাবা করতো। মানে সেটা কোন সালের কথা বলছো, উম, থিয়েটার দেখার কথা স্পেসিফিক্যালি? থিয়েটার দেখাটা তো অনেক আগে থেকেই চালু ছিল। মোটামুটি একটা সাল, 60, 60s। 60s। আমার প্রশ্ন করার কারণ হচ্ছে যেই 1960-তে তুমি বলছো তোমার পরিবার থেকে সপরিবারে মহিলারা মিলে নাটক দেখতে যাওয়া ইজ আ মাস্ট, অথচ আমি বোধহয় তার বোধহয় 50-75 বছর আগেও যদি যাই, তখন একজন মহিলা নাটক করতে যাওয়াটা ইজ লাইক রেভলিউশন। রেভলিউশনারি। তার মানে হোয়াট আই এম ট্রাইং টু ফিগার আউট যে 50 বা 70-75 বছরে কতটা চেঞ্জ। চেঞ্জ হয়েছে একটা। একটা জিনিস জানো, এই যে মহিলারা নাটক দেখতে যেতেন বা সিনেমা দেখতে যেতেন দুপুরবেলাটা, হুম। অনলি ফর ম্যাটিনি শো। হুম। হ্যাঁ, সন্ধ্যের আগে সব বাড়ি চলে আসতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া ছিল, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। তাই ওদের খুব তাড়াহুড়ো ছিল, মায়েদের সবার তাড়াতাড়ি কাজ সেরে চলে যাওয়া। এইটা কিন্তু এমনিতে যে ওদের মানে খুব ওদের যে মডার্নিটি দেখাতো তা কিন্তু না। আচ্ছা, বুঝতে পেরেছো? ওদের আউটলুকটা কিন্তু সেই অর্থোডক্স আউটলুকই রয়েছে। আচ্ছা। বাড়ির ছেলেদের লুকিয়ে তারা এটা করতো। না, আমি এখানে একটু করছি তোমাকে, দুপুরবেলা ম্যাটনিতে সিনেমাতে যাচ্ছে, নুন শোয় নয়। না, তাই থেকে তখন আর নুন ছিল না বেশি। না না না, তার একটা কারণ হচ্ছে সেই জন্যই দ্য টার্ম ম্যাটনি আইডল কেম ইন টু বিং। ইয়েস, উত্তম কুমার ওয়াজ দ্য ম্যাটনি আইডল
Absolutely, তার কারণ হচ্ছে ম্যাটিনিতে এরা ছবিগুলো দেখতে যাচ্ছে, এটা তো কিন্তু নাটকটা তো দুবেলা দেখতে যাচ্ছে, নাটক তো সপরিবারে সন্ধ্যেবেলা দেখতে যাচ্ছে। না না, দুপুরেও হতো, 3টে শো ছিল তো, নাটক ছিল আচ্ছা তো। আর 6:30, আচ্ছা 6:30। আর নাটকটা ধরো ওরা বাড়ির মেয়েরা কিন্তু সবসময় একা যে যেত তা না, না ওই ভদ্রলোক কেউ একজন, যেমন আমার বাবা হুম, স্পন্সর করতেন আর কি, নিয়ে যেতেন সবাইকে। আর বাবা যেহেতু বাড়িতে সবার বড় ছিলেন, কেউ কিছু বলতো না। ঠাকুমা একটু গাইগুই করতো, কিন্তু তাও বাবা নিয়ে যেত। হ্যাঁ নাটক দেখাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। ফিল্মের ব্যাপারটা আমি জানি যে ম্যাটনি আইডল তখন লোকে মানে যে কোনো ছবির রেফারেন্স আমরা দেখতে পাই, ধরো গপ্প হলেও সত্যি যেটা, তাদের দুবেলা বসে বসে সবাই উল্টো রথ পড়ছে, উত্তমের কথা বলছে, হ্যাঁ ছায়া দেবী না কে অভিনয় করছেন, তিনি আবার এমন ভাবে কায়দা করে বলছেন তারই এক হিরোর কথা বলছেন নাকি, ফিল্ম ইনসাইড দ্য ফিল্মের একটা ট্রিভিয়া। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে নাটক দেখতে যাওয়াটা। হ্যাঁ যে মানে নতুন নাটক এলে অবশ্যই দেখতে যাওয়া হতো। তো তুমি কাকে দেখছো? শিশির ভাজি তুমি দেখছো তখন, সৌম্য মিত্র তো মানে তুমি একদম মানে সমুদ্র দেখেছি। তখন কিন্তু আমরা এই গ্রুপ থিয়েটারে অত ইন্টারেস্টেড ছিলাম না। তাহলে তখন কি থিয়েটার ছিল? প্রফেশনাল থিয়েটার গুলো যেমন স্টার, রংহল, বিশ্বরূপা, রঙ্গনা, এই যে হলগুলো ছিল, আচ্ছা গ্রুপ থিয়েটার্স কিন্তু বাড়ি থেকে কেউ দেখতে যেত না। এটা কেন? কি জানি কেন, এটা বলতে পারবো না। মেবি বিকজ ধরো ওই যে প্রফেশনাল হলগুলোতে যে নাটকগুলো হতো, কোনো একটা উপন্যাসকে কেন্দ্র করে হতো সেগুলো। দ্যাট ওয়াজ দ্য ইন্টারেস্ট। হয়তো বাড়ির কেউ এটা পড়েছে বইটা। আর তাছাড়া বড় বড় যারা নাম করা চরিত্রাভিনেতারা ছিলেন, তারা সবই প্রফেশনাল নাটকে ছিলেন। হোয়াট আই এম লিসনিং, হোয়াট আই এম হিয়ারিং ইজ, মাসি তোমার কথায় চান্সেস আর, এটা ভুল হতে পারি এমা, যে প্রফেশনাল থিয়েটার গুলো ওই যে কারণে সিনেমাকে বই বলা হয়, সেই একই কারণে প্রফেশনাল থিয়েটার গুলো যা হচ্ছে কারণ এটা সাহিত্য নির্ভর Yes. থেকে আসছে। ওয়ারিং গ্রুপ থিয়েটার বই থেকেই আসছে, কিন্তু এর আরো একটা সোশ্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে আসছে, একটা রাশিয়ান বিপ্লব বা মানে ওই 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 গল্পটা চলে, সেটা তখন অর্থোডক্সের সঙ্গে যেত না। যে গ্রুপ থিয়েটারের মধ্যে সৌমিত্র আর উৎপল দত্ত ছাড়া তেমন নাম করা কেউ ছিল না তখন, না স্বাভাবিক। অ্যাট্রাক্টও করতো না সেই জন্য। সেই জন্য আমরা যেটুকুন দেখেছি গ্রুপ থিয়েটারে, ওই সৌমিত্র আর উৎপল দত্ত, উৎপল দত্তের ফেরারি ফৌজ, কল্লোল, হ্যাঁ এগুলো সব দেখেছি আমি। টিনের তলোয়ার, টিনের তলোয়ার, এগুলো দেখেছি। সৌমিত্রের রক্তকরবী। এই যে মানে এক একটা মানে এ তখন কি মানে এই যে এই যে আমরা ম্যাটনি আইডল হ্যান ত্যান দেখি, উত্তম কুমার বা এই এদের সত্যি তো প্রথম দিকে থিয়েটার করতো না, হ্যাঁ হ্যাঁ সে সবার থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল। সবাই তো থিয়েটারে ছিল। তো সত্যি তো এরকম ক্রেজ ছিল, মানে তুমি তুমি কিরকম ক্রেজ দেখেছো এদের? না না, তখন কিন্তু এইরকম ক্রেজ ছিল না। তা না ক্রেজটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে জানো ওই উত্তম সুচিত্রা থেকে। তাহলে 1955-57 সাল থেকে শুরু হলো, মানে দে আর দ্য ফার্স্ট আইডল যে অর্থে। ইয়েস, কোর্স। এখন দেখলে আমি বলছি, এটা পুরো রেকর্ডে যাবে, লোকজন আমাকে মারবে, কিন্তু সুচিত্রা সেনের অভিনয় ব্যক্তিগতভাবে আমার যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু আমি বুঝতে পারি যে সেই সময়ে দাঁড়িয়ে দ্যাট ওয়াজ ইয়েস, দ্যাট ওয়াজ সামথিং স্পেশাল। হ্যাঁ মানে ওই যে তুমি বললে বাড়ির সবাই অর্থোডক্স বা এই ওই সেই সময় তাকানো এইভাবে এই কথাটা, ওটা একটা বেসিক্যালি আমার ধারণা মহিলাদের মধ্যে থেকেও যে ইচ্ছেটা, সেটার একটা তো আমারও ছিল, সুচিত্রা সিনেমা দেখেছে সেই রকম শাড়ি কেনা, সেটা আমিও করেছি। না এটা সবাই করে, এটা একটা কদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব ইন্টারেস্টিং। অভিনয় নকল করিনি, কিন্তু যে মানে সাজ পোশাক গুলো তো আমিও নকল করেছি। তুমি জানো না, এটা তো ফ্যাক্ট, সবাই করে, এবং সেটা তো ওটাই তো ওটাই জন্যই উত্তম সুচিত্রার গল্পটা ওইভাবে আরো লোকে এ করেছে, সুচিত্রা সেন স্পেশালি। উত্তম ভালো অভিনেতা ছিলেন, সুচিত্রা সেন তো স্টাইল এবং ওই একটা গল্প দিয়ে বেরিয়ে যাওয়া, গ্ল্যামারাস। গ্ল্যামারাস। তারপরে তারপর পাড়ার মেয়ে, তোমার তো একটা ব্যাপারও আছে, একদম দেখার জন্য কিভাবে এই রাস্তা ওই রাস্তা ঘুরতাম। দেখেছো সামনে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখেছি তো। ওই বাড়িটা তো একদম মোড়ে ছিল, আদিনাথ সেনের বাড়িটা। আমরা এদিকে রাস্তা দিয়ে তোমাদের বাড়ি পেরিয়ে যে প্রথম এটা লেনটা ওইদিকে, আর নয়তো সেটা পেরিয়ে আবার আরেকটা ওইদিকে লেন, দুদিক দিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম যদি একটু দেখতে পাই সেই জন্য। না এটা ভালো, এটা ভালো। এইবার আমি একটা খুব অদ্ভুত সাবজেক্টে আসছি, এটা নাটকটার থেকে বেরিয়ে, লোডশেডিং।
লোডশেডিং একটা আমার অন্তত আমার বড় হওয়া তার আগের বড় হওয়াতেও এটা কোনো পলিটিক্যাল এতে যাচ্ছি না, কিন্তু একটা অন্য গল্প ছিল। মানে এটা আমরা যেমন জানতাম সন্ধ্যে 7টার সময় লোডশেডিং হবে, 10টার সময় আসবে, প্রায় ওই ম্যাটিনি 3-2.5 ঘন্টার মধ্যে আর কি। এইবার আমি অনেক পরে দেখেছি যে কিছু বর্ধিষ্ণু বাড়িতে ইনভার্টার পড়াশোনার জন্য লাগানো, যা আমার বাড়িতে ছিল না, সেটা অন্য কথা। আমাদেরও ছিল। হ্যাঁ, মানে আমার বাবার খুব একটা অদ্ভুত লজিক ছিল, লজিকটা ঠিকই অদ্ভুত, মানে তখন আমার অদ্ভুত মনে হতো। তো তোমরা কি এই পাওয়ার কাট হ্যান ত্যান এটা দেখতেও বেশ না? পাওয়ার কাট আমার বলার কারণ হলো এটা ক্যামেরার সামনে এখন নেই, কিন্তু আরেকজন এগ্রি করবে, বালিগঞ্জ প্লেসে পাওয়ার কাট হলে পুরো পাড়া এক হয়ে যেত, মানে অদ্ভুতভাবে। আমার তো 5 বালিগঞ্জ প্লেস, উল্টো দিকে বসবাড়ি, এক্সাম্পল জাস্ট ক্রিয়েট করার জন্য বলছি, তুমিই বলবে। হয়তো ভাইয়াদা গান ধরলো, হ্যাঁ, ওপাশ থেকে গানের রিকোয়েস্ট আসতে শুরু করলো, মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পাড়াতে একটা পাশের বাড়ি থেকে একটা বাড়ি তাহলে ভাইয়া ওই গানটা গাতো, মানে সেটা সে মনে হচ্ছে না, মানে ইওর ডলবি স্টিরিও সাউন্ড গল্প, যে সবাই পাড়ায় গান গাইছে, মানে ওই বাড়ি থেকে একটা গান গানলো, ওই বাড়ি থেকে ধরলো, এবং সবার গলা শোনা যাচ্ছে। আমার কাছে লোডশেডিংটা দুটো ব্যাপারে খুব আনন্দের ছিল। একটা, পড়াশোনা করতে হবে না, অবভিয়াসলি কিছু বললে চোখ ব্যথা করছে, কিছু চোখ ব্যথা করছে না, বেসিক্যালি ফাঁকি মারা। হ্যাঁ, বা বলতো দুটো মোমবাতি জ্বালিয়ে পড়ো, এরকম টাইপের। একটু লায়ক হওয়ার পর 9-10 তো লায়ক হয়ে যাওয়ার পর একটু বন্ধুদের বেরিয়ে একটু হেঁটে এলাম। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে লোডশেডিং একটা কমন দুঃখ। আমি বোঝাতে পারছি, মানে হ্যাঁ একটা হ্যাঁ, হয় বুঝতে না পেরেছি আমি। সবার জন্য একটা কমন দুঃখ, মানে প্রত্যেক পরিবারের আলাদা আলাদা দুঃখ আছে। লোডশেডিং হচ্ছে যেন পারিবারিক পাড়াতুতো কমন দুঃখ। চলো সবাই মিলে এটাই কিভাবে ফেস করব, এবং সেখানে সবাই যেন একটা ঐক্যবদ্ধ হতো। মানে এটা আমার হয়তো ভুল থিওরি, কিন্তু আমি এটা দেখেছি, আমি ফিল করেছি। এটা কি তোমাদের ছোটবেলায় এখন লোডশেডিং কিছু তুমি দেখোনি? না, ছোটবেলায় তো লোডশেডিং ছিল না। এগুলো তো হয়েছে আমার বিয়ের পরে, সে ইন দ্য 70s। হ্যাঁ, কিন্তু তুমি যখন আবার ফিরে এলে 75-76 এই দিকে, হ্যাঁ তখন লোডশেডিং তুমি দেখেছো। হ্যাঁ, দেখেছি তো নিশ্চয়ই। তখন তো খুব অসুবিধাও হয়েছে ছেলেদের পড়াতে, ওইটাই ফেস করেছি খুব। যে পড়া তো, তারপরে ধরো রান্না বান্না করা, এগুলো তো তখন তো আমাদের ঠাকুর ঠাকুর থাকতো না, নিজেরাই করতাম সব। সেগুলো তো ফেস করেছি লোডশেডিং এ। আর তাড়াতাড়ি করে বিকেল বেলায় ইয়ে সব রেডি করে রাখা, মোমবাতি বলো কি হারিকেন বলো, এসবগুলো রেডি করে রাখা, এসব তো হয়েইছে। হারিকেন অর্ধেক লোক জানবে না কলকাতা শহরে। এখন যদি আমি ওকে বলি হারিকেনের কথা, লোকে জানবে না। গ্রামের দিকে একটা জিনিস ছিল, হ্যাজাক। হ্যাজাক লোকে জানে না। হ্যাজাক তুমি জানো? হুম। কেন জানবো না? এটা লোকে এখন বলে বিশ্বাসই করতে হবে না, হারিকেন কি, হ্যাজাক কি, অ্যান্ড অল দো স্টাফ। কিন্তু মানে আমি তোমায় জিজ্ঞেস করার হচ্ছে যে এটা তুমি যখন ছোটবেলায় বানিয়ে পেয়েছো, তখন তুমি লোডশেডিং নেই অতএব দেখতে পাচ্ছ না। কেন লোডশেডিং নেই? কেন? কারণ পাওয়ার সাপ্লাই কম, ইলেকট্রিসিটির গল্পটাই কম, ডিমান্ড কম। কোনো আইডিয়া? কেন লোডশেডিং ছিল না তখন? মেবি পাওয়ার সাপ্লাই লেস ছিল। মানে আমার ধারণা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গল্পটা তখন অতটা কিছু আসেনি। কারণ এটা একটা খুব আমার ঠাকুরদা 1896 জন্ম, ঘোরতর কংগ্রেসি কম, মানে ঘোরতর কংগ্রেসি বললে কংগ্রেসকে অপমান করা হবে। যেন আমার মনে আছে লোডশেডিং হলেই বাংলাদেশের বাড়িতে বসেই উনি একটা 2 হাজার তালি দিয়ে বলতো, সালা জ্যোতি বসু। মানে ওই যে একটা বামফ্রন্টের উপর কংগ্রেসিদের রাগ, আমি দেখেছি, এটা অদ্ভুতভাবে আসতো, এটা মজার লাগতো। মানে এই কথাটা তো বলা বারণ, কিন্তু ঠাকুরদা কে আটকাবে ঠাকুরদাকে কি বলার থেকে। আমাকে এবার একটা যেটা আমার বাবারও ছিল, আমার বাবাও ঘোর কংগ্রেস ছিলেন, জেল টেল কেটেছেন সবই। তো আমার শ্বশুরবাড়িও সবাই লেফট মাইন্ডেড ছিল। ও আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু তুমি বলছো সবাই লেফট মাইন্ডেড, কিন্তু খুব লিবারাল বোঝা যাচ্ছে না। না, এটাই স্ট্রেঞ্জ। লেফট মাইন্ডেড কিন্তু লিবারাল নয়। একদম ছিল না। আহ, এটা কিন্তু, এটা আমি একটা জায়গায় পড়ছিলাম, গুরুচরণ দাসের একটা লেখায়, এটা তো তোমার ছোট পুত্র নিয়ে অথরিটি, মার্কসিস্ট বেঙ্গল নিয়ে কিছু বলা যাবে না, তোমার ছোট পুত্র আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি যেটা পড়তে পড়তে যেটা আমার সামনে এলো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লেফট মানে লিবারাল হবে তার কোনো মানে নেই। কারণ লেফট যেহেতু খুব রেজিমেন্টেড একটা পার্টি, সেজন্য লিবারাল না হওয়াটাই খুব স্বাভাবিক। এটা একটা অদ্ভুত থিওরি, কারণ তুমি তো খুব একটা নিয়ম হ্যান ত্যান থাকতে হবে, সেখানে ওটা হতো না। সেটা জানি না,
কিন্তু অর্থোডক্স অলসো লেফট, এটাও আবার একসঙ্গে কি করে যায়? সেটা যে যায়, তুমি সোভিয়েত ইউনিয়নের কেস দেখো না, দে আর ভেরি অর্থোডক্স, বাট অ্যাট দ্য সেম টাইম Left. দে আর লেফট। Well, অর্থোডক্স হলে তোমার কিন্তু অর্থোডক্স নট ইন দ্য সেন্স অফ আ চার্চ অর না। নট রিলিজিয়াসলি অর্থোডক্স। আমি বিহেভিয়ার ওয়াইজ বলবো। বলো একটু শুনি তোমার কি Orthodox. থিওরি এটা নিয়ে, মানে হোয়াট আর ইউর রিডিংস? না, এটাই তো, ধরো তুমি বলছো যে তুমি একজন লেফটিস্ট, হুম। হ্যাঁ, কিন্তু তোমার যা কিছু তোমার আইডিয়াস অর ইয়োর বিলিভস, দে আর অল কনজারভেটিভ। সো হাউ আর ইউ আ লেফটিস্ট? লেফটিস্ট কখন হয়? যখন ইউ আর ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দ্য রাইট, ইজন্ট ইট? হুম। তো ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দ্য রাইট মিনস দ্যাট ইউ শুড বি লিবারেল। তো এই প্যারাডক্সটা কেন? So the left ideology always remained in the book only, not in the আই বিলিভ দ্যাট। কনভার্সনটা মাটিতে হয়নি কখনোই। আমার বাবা কংগ্রেস ছিলেন, ঘোরতর কংগ্রেস ছিলেন, কিন্তু বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ভূপেশ গুপ্ত, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ইন্দ্রজিৎ গুপ্ত, বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, কিন্তু কিন্তু বাবাকে তো কনভার্ট করতে পারেনি ওরা কখনো। কনভার্টটা কেমন শোনাচ্ছে আর কি। এটা তুমি এই 70s এর নকশাল মুভমেন্ট বা কিছু তোমার পরিবারের থেকে দেখেছো, মানে এটা? হ্যাঁ, দেখেছি তো, বলো কি ছিল? নকশাল মুভমেন্ট তো খুবই দেখেছি। আর আমার এক ভাই আছে, আমার পিস্তুত ভাই, খুব ভালো স্টুডেন্ট, জিওলজিতে করেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তারপর হিন্দুস্তান জিঙ্কে চাকরি করে। ওকে দেখেছি একদম, হি ওয়াজ আ হার্ডকোর নকশাল। হুম হুম। হ্যাঁ, কিন্তু তার আগে বলি, এই যে নকশালবাড়ি আন্দোলনটা হলো, যে একটা ছোট জায়গা থেকে তো শুরু হলো, সেই নকশালবাড়ি গ্রামে কিন্তু আমি গেছি। ওটা একটা চা বাগান, হুম ওখানে আমার কাকু কাজ করতেন। হুম হুম। হ্যাঁ, তো সেই চা বাগানে আমরা গেছি, নকশালবাড়ি চা বাগান। তখন তো কল্পনাতেও আসেনি যে এইখান থেকে এইরকম একটা জিনিস বেরোতে পারে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে শুনেছি, দেখেছি তো চোখের উপরে, বাড়ির সামনে যখন আমরা ঢাকুরিয়া থাকতাম, ওই ভাইকে দেখেছি। তখন বুঝতাম না যে এটা ওর নকশাল জন্য করছে, কিন্তু জানতাম যে ওই রকম অ্যাটিটিউড ওর। সেই ট্রেনে ও আমাকে জলপাইগুড়ি থেকে নিয়ে আসছে, ওর ছেলে ছোট তখন। তো ট্রেনে উঠে এই কতগুলো মেয়ে ছেলে উঠেছে, সব চালের বস্তা নিয়ে। তার মধ্যে একটু পরে পুলিশ উঠেছে। হ্যাঁ, ও তাড়াতাড়ি করলো কি, ওই মহিলাদের কাছ থেকে চালের বস্তাগুলো নিয়ে ও লুকিয়ে ফেললো, বলে তোমরা চুপচাপ বসে থাকো, আমি দেখছি তোমাদের। তারপরে কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘুরে টুরে দেখলো ওদের কাছে কোথাও কিছু নেই। আমি জানি না ও কি করে লুকিয়েছিল, সেটাও আমি জানি না। কিন্তু তারপরে পুলিশরা নেমে গেল, তারপরে মহিলারা সেই চালের বস্তা নিয়ে একটা ইয়েতে, মানে নট ইন স্টেশন, ইন দ্য মিডল অফ স্টেশন, মিডল অফ দ্য রুট রাদার, ওরা নেমে গেল। বাহ, বুঝতে পেরেছো? এরকম ওকে দেখেছি, সবসময় এরকম করতো। না সেটা তো ঠিক আছে, এটা তো ডেইলি লাইফ। হ্যাঁ, আর ওই যে মারামারি করতেও দেখেছি, নকশালদের সঙ্গে অন্যদের মারামারি। সেটাও বাড়ি উঠেছে না? না, না, দমদমে দেখেছি। শিখেছো? দমদমে আমাদের বাড়ির সামনে, বাড়ির থেকে একটু এগিয়ে একটা ডোবা মতন ছিল, হুম হুম। সেখানে তো হামেশা ডেড বডি পড়ে থাকতো। তারপরে একদিন হলো কি, ভোরবেলা সেই বোমা পড়লো, একদম আমাদের গেটের মধ্যে বোমা পড়লো। আর আমার শ্বশুর মশাই দরজা খুলে সোজা বেরিয়ে গেলেন, কে রে বলে। আমার শ্বশুর মশাই অ্যাডভোকেট ছিলেন। হুম। তখন আমার কথা তাড়াতাড়ি করে বেরোলো, বলে তো কি করছেন আপনি এখানে, বেরিয়ে এসছেন আপনি? তারপরে তো ধরে নিয়ে বেরিয়ে গেল। ভোরবেলা দেখলাম একটা ঠেলা গাড়ি করে এরকম ডেড বডি পুরো সাজানো, এরকম নিয়ে যাচ্ছে, টপ 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 করে রক্ত পড়ছে একদম। তখন খুব ভয়ের ছিল, যতক্ষণ না অফিস থেকে ফিরতো ততক্ষণ একটা ভীষণ টেনশন থাকতো সেই সময়টা। এরকম নকশালের ইয়ে তো দেখেছি চোখের উপরে।